মোশাররফ হোসেন প্রিয়তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। মোশাররফ হোসেনের বন্ধু রফিক সাহেব মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত থাকলেও মোশাররফ হোসেনকে সময় দিতে ব্যস্ত। প্রিয়তাকে নিয়ে সালমা বেগম আর জুহি ভিতরে চলে গেলেন। নিবিড় মোশাররফ হোসেনের কাছ থেকে সরে এসে তনুষাকে অনেকবার কল দিল। তনুষা কেটে দিচ্ছে বারবার। নিবিড় ব্যর্থ হয়ে বিয়ে শেষ হওয়ার পর সবাই খেয়ে দিয়ে বাড়ি ফিরে এলো। শেফালি দরজা খুলে বলল, আরে খালাম্মা, আপনারা এত সকাল চলে আইলেন? আর বলিস না শেফালি, নিবিড় ওইখানে গিয়ে মন মরা হয়েছিল। প্রিয়তাও নিবিড়ের মন খারাপ দেখে কিছুই খায়নি। কথাটা শুনে নিবিড় রুমে যাওয়ার মধ্যখানে দাঁড়িয়ে পিছনে ফিরে প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তা জুহির শাড়ির সেট টিফিন খুলে নিজের রুমে আসতেই দেখে নিবিড় দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। শেফালি, প্রিয়তার জন্য কিছু খাবার বানিয়ে দে, মেয়েটা খেয়ে ঘুমাক। কথাটা বলেই সালমা বেগম চলে গেলেন। প্রিয়তা নিবিড়ের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে তারপর বলল, কিছু বলবেন? নিবিড় কিছু না বলে নিজের রুমে চলে গেল। প্রিয়তা শেফালিকে কিছু না করতে বলে ঘুমাতে যেতে বলে নিজের রুমে গিয়ে দেখে নিবিড় গায়ের কোটটা খুলে এক এক জায়গায় রেখে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা আস্তে আস্তে সব কিছু নিয়ে গুছিয়ে রাখতে আলমারি খুলতে নিবিড় এসে প্রিয়তার হাত ধরে ফেলে। এটা আমার জিনিস, আমার কোনো জিনিসে কেউ হাত দিলে আমার মোটেও পছন্দ না। আসলে আপনার জামা কাপড় ছড়িয়ে ছিটে আছে, তাই ভাবলাম আলমারিতেই রাখি। কথাটা বলতেই নিবিড় প্রিয়তার হাতটা শক্ত করে ধরে। আমার কোনো জিনিসের ওপর হাত দেওয়ার অধিকার আপনার নাই। আমার ইচ্ছা, যেখানে ইচ্ছে সব কিছু ফেলে রাখবো, তাতে আপনার কি? আপনি কেন করবেন এইসব? নিবিড় ধমকিয়ে কথাটা বলতেই প্রিয়তার চোখ বন্ধ করে বলল, আমার হাতে লাগছে, প্লিজ হাতটা ছাড়ুন। কথাটা বলতেই নিবিড় হাতের দিকে তাকে হাতটা ছেড়ে দিয়ে তারপর বলল, দ্বিতীয়বার ভুলটা যেন আর না হয়। এই রুমে থাকতে দিয়েছি বলে এই না, আপনাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। শুধু বাবার কথায় আমি এই রুমে থাকতে দিয়েছি। কথাটা বলে নিবিড় রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়তা ব্যথা পাওয়া হাতটা নিজের বুকের সাথে লাগিয়ে খাটের সামনে বসে খানিকটা সময় কাটল। গভীর রাতে নিবিড় রুমে এসে দেখে নীল রঙের ডিম লাইটের আলোয় প্রিয়তার মুখে এক অপরূপ মায়া সৃষ্টি হয়েছে। প্রিয়তা গুটিসুটি হয়ে শুয়ে আছে, যেন একটুখানি উষ্ণতার দরকার। চুলগুলো মুখের সামনে এসে হালকা বাতাসে উঠছে, আর প্রিয়তা গভীর ঘুমে তলিয়ে আছে। নিবিড় কাছে এসে গায়ের ওপর চাদর টেনে দিয়ে হাতের দিকে চোখ পড়তে স্থির হয়ে গেল। লাল রক্তের মতো ফুটে উঠেছে। উঠে গিয়ে মলম নিয়ে এসে আলতো করে মালিশ করে দিতে দিতে বিড়বিড় করে বলতে লাগলো, আপনি কেন আসলেন আমার জীবনে? আপনি বিশ্বাস করুন, তনুকে আমি ভালোবাসি, মেয়েটাকে যে আমি ছাড়তে পারবো না। কিন্তু আমার মনে হচ্ছে আমি আপনাকে দেখলে আমার নিজের অজান্তেই একটু একটু করে তনুর জায়গাটা দখল করে নিচ্ছেন। তনু আমার প্রথম ভালোবাসা, আর সেটা হারিয়ে যাক আমি চাই না। আমি ওকে কথা দিয়েছি সারা জীবন একসাথে থাকার। কথাগুলো বলে নিবিড় প্রিয়তার হাতে মালিশ করে দিয়ে উঠতেই যাবে, তখন প্রিয়তা আরেকটা হাত দিয়ে নিবিড়ের হাত চেপে ধরেছে গালের সাথে নিয়ে। নিবিড় করুণ চোখে তাকিয়ে থেকে আস্তে করে উঠে গিয়ে বারান্দায় ইজি চেয়ারটায় বসলো। কপালের উপর হাত রেখে সন্ধ্যার দৃশ্যটা চোখের ওপর ভাসতে লাগলো। প্রিয়তার লজ্জাজনক চাহনি, কাঁপা কাঁপা ঠোঁট, খোপায় বেলি ফুলের মালা, অসম্ভব মায়াবী। কে বলবে বয়স 31, এখনও তাকালে মনে হয় সদ্য 18তে পা পড়েছে। ওই চাহনির দিকে তাকালে যে কেউ বলবে, লজ্জা লজ্জা ভাব নিয়ে তাকিও না মেয়ে, কারণ তোমার লজ্জাতে আমি যেন যাই মরে। তোমার চাহনিতে আমি খুঁজে পাই টুকরো টুকরো ভালোবাসার আবেশ। দিবে মেয়ে তুমি আলতো করে ছুঁয়ে আমার হৃদয়ের গহীন স্পর্শকে। সালমা বেগম ফজরের নামাজ আদায় করেই রান্নাঘরে গেলেন। প্রতি বছর এই দিনে তিনি ফজরের নামাজ পড়েই রান্নাঘরে গিয়ে পায়েস রান্না করেন। কিন্তু যার জন্য রান্না হয় সে 5 বছর থেকে এই বাড়িতে থাকে না, কিন্তু তার স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছে প্রতিটি মানুষ। নিবিড় ভোরের আলোয় চারিদিকে চিকচিক করতেই উঠে ঘড়ির দিকে তাকালো। আজকের দিন এই বাড়িতে কেউই ভুলে না। নিবিড় গোসল করে এসে পাঞ্জাবি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করতেই প্রিয়তার চোখ খুলে তাকালো। গায়ের ওপর চাদর দেখে কিছুটা অবাক হলেও উঠে বসলো। হাতের ব্যথাটাও একদম কমে গেছে, কিন্তু এই রুমে তো কেউ আসে না। হঠাৎ নিবিড়ের দিকে চোখ পড়তেই, তাহলে কি চাদর উনি দিয়েছেন? বালিশের পাশে মলম দেখে ভাবলো, তাহলে কি আমার হাতে মলমও দিয়েছেন?
প্রিয়তা কথাগুলো ভাবতেই ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে তোলে, খাট থেকে নামে। কিন্তু উনি এত সকাল সকাল কোথায় যাচ্ছে? অফিসে যাচ্ছে বলে তো মনে হচ্ছে না, একবার জিজ্ঞেস করব। প্রিয়তার রাতের কথা মনে পড়তেই কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। নিবিড়ও এই ফাঁকে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে বলে, মা তোমার হয়েছে? হ্যাঁ বাবা হয়েছে। রান্নাঘর থেকে অনেকগুলো বড় বড় ব্যাগ নিয়ে এসে বলল, আমি সব একসাথেই নিয়েছি। নিবিড় কিছু না বলে জুহিকে ডাকতে গেল। সালমা বেগম নিজে গিয়ে ফ্রেশ হয়ে এসে বলল, নিবিড়, প্রিয়তা যাবে না? মা, ওকে এইসবের মধ্যে না জড়ালেই ভালো হবে। বাড়িতে এসেছে, কয়েকদিন যাক, তারপর না হয় বলবো। মোশাররফ হোসেন রেডি হয়ে এসে বলল, কোনো কিছু পরে হবে না, আমরা যাচ্ছি, ও আমাদের সাথে যাবে। প্রিয়তা, মা প্রিয়তা। প্রিয়তা তড়িঘড়ি করে রুম থেকে এসে বলল, বাবা আমায় ডেকেছেন? কথাটা বলে সবার দিকে খেয়াল করতেই বলল, আপনারা কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ মা, যাও তুমিও রেডি হয়ে আসো, আমরা আজ অনাথ আশ্রমে যাব, সেখানে বাচ্চাদের সাথে সারাদিন কাটিয়ে বিকেলে বাড়ি ফিরব। প্রিয়তা কোনো প্রশ্ন না করে মাথা নিচু করে রুমের দিকে পা বাড়াতেই একজন বলল, দাঁড়াও। কথাটা শুনে প্রিয়তা দাঁড়িয়ে মোশাররফ হোসেনের দিকে তাকিয়ে বলল, বাবা কিছু বলবেন? তুমি এই বাড়ির লক্ষ্মী, তুমি যদি মাথা নিচু করে হাঁটো তাহলে আমার এই ঘরের কোনো মূল্যই নেই। আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না, সবসময় মাথা উঁচু করে হাঁটবে, এইটা তোমার বাবার আদেশ। প্রিয়তা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে নিজের রুমে গিয়ে ইশাককে ফোন দিয়ে জানিয়ে দিল সে আজ কলেজে যাবে না। অনাথ আশ্রমে এসে ছোট ছোট বাচ্চাদের দেখে প্রিয়তা যেন সেই পুরনো দিনগুলো খুঁজে পেল। সালমা বেগমকে অনেকবার জিজ্ঞেস করতে গিয়েও যেন থেমে গেল। তবে প্রিয়তা বারবার মনকে প্রশ্ন করছে, কিছু একটা তো আছেই যার কারণে এত আয়োজন। বাচ্চাদের সবার জন্য জামা কাপড়, বিরিয়ানি, পায়েস, কিছু ফল আর চকলেট নিয়ে এসেছে তারা। প্রিয়তাকে পেয়ে বাচ্চারা যেন তাদের আপন কাউকে পেয়ে গেছে। যুগ যুগান্তর থেকে এই সম্পর্কের বাঁধন। প্রিয়তাকে পেয়ে বাচ্চারা যেন তাদের আপন কাউকে পেয়ে গেছে। যুগ যুগান্তর থেকে এই সম্পর্কের বাঁধন। প্রিয়তাকে ঘিরে আছে সবাই, কেউ কোলে, কেউ কাঁধ জড়িয়ে। চারপাশ মুখরিত হয়ে আছে বাচ্চারা। নিবিড় দূরে বসে সে দৃশ্য মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে। বিয়ের পর থেকেই প্রথম প্রিয়তার হাসি দেখছে সে। বাচ্চাদের অনেক রকম গল্প শুনিয়ে সবাইকে হাসাচ্ছে, নিজেও হেসে তাদের সাথে তাল মিলাচ্ছে। সালমা বেগম আর মোশাররফ হোসেন বাচ্চাদের খাবার জন্য ডাকতেই প্রিয়তা সবাইকে বলল, আগে সবাই খেয়ে আসো, তারপর আবার গল্প হবে। প্রিয়তার কথায় সবাই দৌড়ে সালমা বেগম আর মোশাররফ হোসেনের কাছে গেল। প্রিয়তা মুচকি হেসে পিছনে ফিরে তাকাতেই দেখে নিবিড় দাঁড়িয়ে আছে। মুখটা নিমিষে মলিন করে গম্ভীর হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। বাবা আপনাকে সকালে কি বলল? এখনই ভুলে গেলেন? বাবাকে ডেকে কথাটা বলবো? প্রিয়তা মাথা উঠিয়ে তাকিয়ে থেকে তারপর বলল, ধন্যবাদ আমাকে এমন একটা দিন উপহার দেওয়ার জন্য। এই প্রথম মনে হলো আমি অনেক সুখী একজন মানুষ। কথাটা বলতেই প্রিয়তার চোখের পানিগুলো গাল বেয়ে নিচে পড়ছে। ধন্যবাদ আমাকে নয়, বাবাকে দিন, কারণ আজ উনি আপনাকে নিয়ে এসেছেন এখানে। আপনারও অবদান সম্পূর্ণ না থাকলেও কিছু পরিমাণ আছে। আপনার সাথে আমার বিয়েটা না হলে আমি তো জানতামই না আশ্রমে এসেও সুখ পাওয়া যায়। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন বলুন। আজ কি কোনো বিশেষ দিন? প্রিয়তা কথাটা বলতেই নিবিড়ের চোখ দুটো টলমল করছে, গলার মধ্যে যেন সব আটকা পড়ে গেছে। তবু আস্তে করে বলল, আজ আমার ফোনের শব্দে কথাটা না বলে নিবিড় হাতে থাকা ফোনের স্ক্রিনে তাকিয়ে ফোন রিসিভ করে। তনুষা বলো। একটা ফাইল আছে, ওইটাতে এমার্জেন্সি সাইন করতে হবে। নিবিড় সরে গিয়ে তারপর বলল, কিন্তু তনু, আমি তো আসতে পারবো না, কারণ আমি আশ্রমে এসেছি, আর আজকের দিনটা আমি অফিসে যাই না, তুমি ভালো করেই জানো। কিন্তু স্যার, সাইনটা তো এখনই লাগবে। এক কাজ করো, তুমি চলে আসো আশ্রমে। ওকে স্যার, আমি এখনই আসছি। নিবিড় পিছনে আবার প্রিয়তার দিকে তাকিয়ে দেখে প্রিয়তা সবার সাথে কানামাছি খেলছে। নিবিড় মুচকি হেসে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। জুহি সালমা বেগমের সাথে বসে বাবা ভাবিকে দেখছে কতটা সহজ সরল, বাচ্চাদের একদম আপন হয়ে গেছে। এইভাবে নাদিয়াও এইখানে আসলে ওদের সাথে এইভাবে মিশে যেত। কিন্তু আজ ওর জন্মদিন, আমাদের তো ঠিক মনে আছে ওর কথা, কিন্তু ও কতটা পাষাণ হলে একটা বার আমাদের খবর নেয়নি। তোর বাবা না হয় রাগের মাথায় কয়েকটা কথা বলেই ফেলেছে, তাই বলে আমাদের থেকে দূরে চলে যাবে? নিবিড় আমার তোর কথা একটা বারও ভাবলো না? আমরা কি ওকে এতটাই কম ভালোবেসেছি?
কিরে, এখন কিছু বলিস না কেন? মা থাক না, পুরনো এসব কথা তুলে লাভ কি বলো? বাবা, তুমি মাকে বোঝাও না। মোশাররফ হোসেন দীর্ঘশ্বাস ফেলে বলল, থাক না সালমা, এসব বাদ দাও। আমরা তো প্রিয়তাকে পেয়েছি, তাই না? ও আমাদের ছেড়ে কখনো যাবে না, দেখো। নিবিড় একটা বেঞ্চে বসে তনুষার সাথে নিয়ে আসা ফাইলগুলো দেখছে। তনু দাঁড়িয়ে না থেকে বসো। তনুষা ধপাস করে বসে। তোমার বউ কি বাচ্চা নাকি? নিবিড় সাইন করতে করতে বলল, কেন? ওই দেখো বাচ্চাদের সাথে কি করছে, মনে হয় জীবনেও বাচ্চা দেখে নাই। কথাটা বলতে নিবিড় কলম চালানো বন্ধ করে প্রিয়তার দিকে তাকিয়ে বলল, তনু, সবাই সব কিছুতে খুশি হতে পারে না, আবার সবার ভালো লাগাও এক না। ও এখানে আসার পর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মেয়েটা অল্পতেই খুশি। সাধারণের মাঝে অসাধারণ একটা ব্যাপার আছে ওর মাঝে, যা সবার মাঝে থাকে না। এই বাচ্চাগুলোকে কত সহজে আপন করে নিয়েছে, দেখলেই মনে হয় যুগ যুগ ধরে এদের সাথে কত চেনা। স্বার্থহীন ভালোবাসাগুলো এমনই। তনুষা কথাটা শুনে গম্ভীর হয়ে বলল, তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছ, তাই না? তুমি ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছ, আমি বুঝতে পারছি। তনু, তুমি ভুল বুঝছ, আমি ওনাকে শ্রদ্ধা করি। মোশাররফ হোসেন দূর থেকে তাকিয়ে বলল, যে মেয়েটা পিছন ছাড়ল না, ঠিক এই জায়গায় এসে পৌঁছে গেল। সালমা বেগম বললেন, থাক না, নিবিড় তো আর খারাপ কিছু করছে না। এখন বউ হয়েছে, বউকে কত ভালোবাসে তুমি দেখেছ? দেখার কি আছে? বউকে ভালোবাসবে না তো পাশের বাসার কাজের মেয়ে জরিনাকে ভালোবাসবে? আমি এত কথা বুঝি না। সামনের বছর ঘরটাকে পরিপূর্ণ চাই, নাতি হোক বা নাতনি, আমার তাদের সমস্যা নাই। সালমা বেগম মুচকি হেসে বলল, বিকেল তো গড়িয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে না? জুহিকে ডাকো। আশ্রম থেকে সবাই বিদায় নিয়ে আসার সময় বাচ্চারা প্রিয়তার জন্য কান্নাকাটি করেছিল। প্রিয়তা তাদের কথা দিয়েছে সাপ্তাহিক ছুটির দিন তাদের সাথে কাটাবে। নিবিড় তনুষাকে নিয়ে অন্য গাড়িতে করে অফিসের দিকে গেল। প্রিয়তা সবার সাথেই বাসায় ফিরে এলো। ফ্রেশ হয়ে এসে কালো রঙের একটা শাড়ি পরে সবার জন্য চা বানিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলো। মোশাররফ হোসেন মুচকি হেসে বলল, তোকে তো বেশ মানিয়েছে শাড়িটা। কি বলো সালমা? মেয়েটা কার্ড দেখতে হবে না? ভাবি, জানো, ভাইয়া আজ তোমায় দেখলে চোখ ফিরাতে পারবে না। কথাটা শুনে প্রিয়তা লজ্জায় লাল হয়ে গলাটা একটু কেশে তারপর বলল, জুহি, তোমার পড়া নেই? আমি আসার পর থেকে দেখছি কোনো পড়াশোনা নেই তোমার। জুহি মুখ ভার করে বলল, ম্যাডাম, কাল থেকে পড়ে নেব, কিন্তু আজ আমার একটা কথা রাখবে। কি? তুমি নাকি ভালো নাচতে পারো, একটু নাচ আমাদের সবাইকে দেখাও না। মোশাররফ হোসেন উৎকণ্ঠে বলল, সত্যি নাকি প্রিয়তা? প্রিয়তা জুহির দিকে দাঁত খিচিয়ে তারপর বলল, আসলে বাবা, অনেক আগে একটু করতাম, এখন কয়েক বছর থেকেই করি না। সালমা বেগম আহ্লাদি গলায় বলল, তাহলে আমাদের একটুখানি দেখা। জুহি একটা গান চালিয়ে দে। কিন্তু মা, এখন কিভাবে নাচবো? কোনো কথা নয়, আমি তোর নাচ দেখব। মোশাররফ হোসেন সালমা বেগম সাথে একমত হয়ে যায়, হ্যাঁ আমিও দেখব। প্রিয়তা নিরুপায় হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাদের ছেলে যদি এখন এসে পড়ে? আরে ও এখন আসবে না, তুই নাচতো, এত চিন্তা করিস না, আমরা আসি তো। প্রিয়তা মুস্কি হেসে জুহিকে একটা গান বাজাতে বলে কোমরের শাড়ির আঁচল গুজে নিয়ে একটুখানি দাঁড়িয়ে তারপর নাচতে শুরু করলো। নাচতে নাচতে কখন যে নিবিড় দরজায় এসে দাঁড়িয়ে আছে কেউ খেয়াল করলো না। সবাই মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে আর উপভোগ করছে। প্রিয়তা নাচতে নাচতে নিবিড়ের সামনে এসে পড়তেই নিবিড় হাত ধরে থামিয়ে ফেলে। প্রিয়তা ভয়ে ভয়ে নিবিড়ের দিকে তাকিয়ে বলল, আপনি? নিবিড় রাগান্বিত চোখে গম্ভীর হয়ে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। মোশাররফ হোসেন আর সালমা বেগম নিবিড়কে দেখে আস্তে আস্তে উঠে পালিয়ে গেল। পিছন পিছন জুহিও দৌড়ে নিজের রুমে চলে গেল। প্রিয়তা ভয়ে ভয়ে এক পা করে পিছনে এসে বাবা, কোনো সাড়া না পেয়ে পিছন ফিরে দেখে বাবা, মা, জুহি কেউ নেই। প্রিয়তা বিড়বিড় করে দয়নুস পড়তে শুরু করলো। নিবিড় আস্তে আস্তে এগিয়ে প্রিয়তার একদম সামনাসামনি দাঁড়িয়ে তারপর বলল, এসব কি? প্রিয়তা শাড়ির আঁচল কোমর থেকে খুলে গায়ে জড়িয়ে নিতে নিতে মনে মনে বলতে লাগলো, আল্লাহ, আপনি আমায় এই যাত্রায় বাঁচিয়ে দিন, জীবনও আর নাচবো না, আমার দাদার বাপেও বললেও নাচবো না। প্রিয়তা কোনো কথা বলছে না। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। প্রিয়তা এবারও নিশ্চুপ। নিবিড় ধমকিয়ে বলল, আপনার লজ্জা করছে না এইসব করছেন? আমি বাড়ি না থাকলে আপনি এইসব করেন। প্রিয়তা কাঁদো কাঁদো গলায় বলল, বাবা বলেছে তাই, জাস্ট শাট আপ। আপনি বাচ্চা যে যে যা বলবে তাই শুনে নাচানাচি শুরু করবেন? আর এটা কি শাড়ি পরেছেন আপনি? মোশাররফ হোসেন আর সালমা বেগম দরজায় উকি দিয়ে দেখছেন। সালমা বেগম আস্তে করে বলল, তুমি গিয়ে ওকে শান্ত করো, মেয়েটাকে জানা তাই বলে যাচ্ছে।
সালমা তুমি চুপ করো, ওকে এইভাবে নিবিড়ের সাথে লড়তে হবে। চুপচাপ থাকলে নিবিড় ওকে দূরে সরিয়ে রাখবে। তুমি কি মনে করো তোমার ছেলে আমাদের সামনে ওর সাথে ভালো ব্যবহার দেখায় বলে ও বউকে ভালোবাসে? মোটেও না, ও শুধু আমাদের দেখায়। ওকে এসব শুনে শক্ত হয়ে নিবিড়ের সাথে লড়তে হবে। আজ হোক কাল হোক মেয়েটা একদিন ঠিক সফল হবে। আনসার মি। কোথায় পেলেন? আমি আপনার জন্য এত শপিং করে আনলাম, আপনার সেগুলো পছন্দ হয়নি। প্রিয়তার চোখ মুছতে মুছতে বলল, আপনি তো এইটা নিয়ে আসলেন, তাই তো আমি পরলাম। কিন্তু আমি তো কালো রঙের শাড়ি নিয়ে আসিনি। কথাটা বলতে হঠাৎ নিবিড়ের তনুষার কথা মনে পড়ল। সেদিন শপিং করার সময় তনু ছিল আমার সাথে। সে কি ইচ্ছে করে এটা করলো নাকি? নিবিড় নিজেকে সংযত করে বলল, ওকে, এই শাড়িটা পরে আমার সামনে আর আসবেন না, আমার কালো রং একদম পছন্দ না। কথাটা বলেই নিবিড় নিজের রুমে চলে গেল। প্রিয়তা সোফায় নীরব স্থির হয়ে বসে বলল, এই মানুষটা কি কোনো দিন আমার সাথে ভালোভাবে কথা বলবে না? বয়সটা কি মানুষের সব? আমি না হয় ওনার থেকে 3 মাসের বড়, এটিকে অনেক বেশি। প্রিয়তা হঠাৎ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তবে একটা জিনিস ভালো হয়েছে, 10 জনের কথা শোনার থেকে একজনের কথা শোনা অনেক ভালো। বাবা মা তো আমায় অনেক ভালোবাসে, উনিও হয়তো একদিন না একদিন সব ভুল বুঝতে পেরে আমায় কাছে টেনে নেবেন। প্রিয়তা, প্রিয়তা, এদিকে আসো। প্রিয়তা নিজের রুমের দিকে তাকিয়ে বলল, বাহ, অভিনয় আবার শুরু করে দিয়েছে, রাক্ষস একটা। মায়া দর্দ বলতে কিছু নেই মনে। কথাটা বলেই প্রিয়তা রুমে গিয়ে বলল, আমায় ডেকেছেন? নিবিড় কিছু না বলে দরজাটা আটকে দিল। প্রিয়তা ভয়ে ভয়ে বলল, আল্লাহ, এইবার কি আমাকে উনি মার দিবে নাকি? কিন্তু লাঠি তো আশেপাশে দেখতে পাচ্ছি না। নিবিড় সামনে দাঁড়িয়ে তুড়ি মেরে বলল, ওইদিকে কি দেখছেন? প্রিয়তা চমকে উঠে সামনে তাকিয়ে বলল, হ্যাঁ। নিবিড় গম্ভীর গলায় দাঁতের সাথে দাঁত লাগিয়ে বলল, আপনার এসব দেখলে আমার বিরক্ত লাগে। প্রিয়তার সামনে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, যাই হোক, এইটা পড়ে সাইন করে দিন। প্রিয়তা কাঁপা কাঁপা হাত এগিয়ে দিতে, আর ধরুন তো, এত ন্যাকামি দেখাবেন না। কিসের পেপার এটা? ভয় নেই, এটা ডিভোর্স পেপার নয়, তবে কন্ট্যাক্ট পেপার। প্রিয়তা এবার গলা ছেড়ে তারপর বলল, কিসের জন্য? আপনার আর আমার সম্পর্কের। আমি আগেই বলেছি, আপনি এই বাড়িতে বউ হয়ে এসেছেন, সেটা আমার স্ত্রী হয়ে নয়, আমার বাবার ছেলের বউ। তো এই পেপারে লেখা আছে, আপনাকে আমি 1.5 বছরের সময় দেব। এই 1.5 বছর আমাদের বাড়িতে থাকেন, সমস্যা নেই, তবে 1.5 বছর পর আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। কি বলছেন আপনি এইসব? আমার কথা এখনও শেষ হয়নি মিসেস প্রিয়তা। এই 1.5 বছর আপনাকে আমার বাবা মাকে বোঝাতে হবে আপনি এই বাড়ির যোগ্য বউ নয়, আপনি অক্ষম। এই বাড়ির যোগ্য বউ তনুষা। আপনি আমার বাবাকে বোঝাবেন তনুষাই আমার সাথে ভালো মানাবে, আপনার মতো বয়স্ক একজন নারীকে নয়। প্রিয়তা কথাটা শুনেই পিছিয়ে দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। তার মানে তনুষাকে নিয়ে ভাবাটা তার মোটেও ভুল নয়, সে ঠিকই ভেবেছিল। নিবিড় আবার বলল, আপনি এই রুমে থাকবেন, আমার বাবা কিংবা মা কাউকে বুঝতে দিবেন না। আপনি চিন্তা করবেন না, আপনি যখন এই বাড়ি ছেড়ে চলে যাবেন আমি আপনাকে 50 লক্ষ টাকা দেব। নিবিড় এতটাও পাষাণ নয় একটা মানুষকে খালি হাতে বের করে দিবে। নিবিড় কাউকে কখনো খালি হাতে ফিরায় না। অবশ্য আপনি পেপারটা পড়েন, তাহলে বুঝতে পারবেন। আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আমি পেপারটা করে এনেছি, তবে 1.5 বছর পর আপনাকে ডিভোর্স দিতেই হবে। প্রিয়তা কান্না ক্লান্ত চোখ নিয়ে হাত উঠিয়ে নিবিড়কে থামিয়ে পেপারটা খুলে হাত বাড়িয়ে নিবিড় থেকে কলম নিয়ে টেবিলের দিকে এগিয়ে গিয়ে পেপারটার উপর কলম বসাতেই নিবিড় বলল, মিসেস প্রিয়তা, পেপারটা কিন্তু পড়ে দেখতে পারেন। যদি আবার টাকার অঙ্কটা কম হয়ে যায় বা কোনো কিছু আপনার মানতে অসুবিধা হয়। মিস্টার নিবিড়, আমি ছোটোবেলা থেকে যে পরিস্থিতিতে বড় হয়েছি, যে কষ্ট করে বড় হয়েছি, যে বাস্তবতা চোখে দেখেছি, আপনি সারা জীবনও তা করেননি। আপনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, কিন্তু আমি তা নয়। আমি প্রিয়তা ঠকতে ঠকতে আজ এইখানে এসেছি। আপনার টাকার আমার প্রয়োজন নেই নিবিড় সাহেব, টাকা আমিও ইনকাম করি, টাকার লোভ আমায় দেখাবেন না। কথাটা বলেই প্রিয়তা সাইন করে দিয়ে এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, দৌড়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। নিবিড় এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে পেপারগুলো নিয়ে প্রিয়তার সাইন দেখে মুচকি হেসে মাথা নাড়ে। কাঁদলে আপনাকে অনেক সুন্দর দেখায়, আপনি হয়তো জানেন না প্রিয়তা। নিবিড় খাটের দিকে এগিয়ে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে প্রিয়তার নাচের মাঝে তোলা তখনকার ছবিগুলো দেখে মুচকি মুচকি হাসছে। মেয়েটা সত্যি অদ্ভুত এক মায়াবী, কিন্তু এই মায়ার জালে জড়িয়ে পড়তে আমি চাই না। কালো রঙটা আমি পছন্দ করি না ঠিক, এই শাড়িটা ওকে অসম্ভব সুন্দর লেগেছে। ভুল করেও যদি এসে থাকে
ও না পড়লে বুঝতেই পারতাম না কালো রঙেও মানুষকে এতটা অপরূপ লাগতে পারে। নিবিড় পেপারগুলো একটা ফাইলে রেখে আলমারিতে তুলে রাখলো। প্রিয়তা ছাদের কিনারায় রেলিংয়ে হাতল ধরে দাঁড়িয়ে কান্না করছে আর বারবার আকাশের দিকে তাকাচ্ছে। রাতের অন্ধকারে হালকা বাতাসে প্রিয়তার চুলগুলো উড়ছে, হাতের উল্টো পিঠ দিয়ে বারবার চোখগুলো মুছে নিচ্ছে। সালমা বেগম টেবিলে খাবার দিয়ে মোশাররফ হোসেন আর জুহি এসে বসলো। নিবিড় এসে চেয়ার টেনে বসতে বসতে পিছনে ফিরে রান্নাঘরের দিকে তাকিয়ে প্রিয়তাকে না দেখতে পেয়ে সালমা বেগমকে জিজ্ঞেস করতে যেতেই সালমা বেগম বলল, কিরে নিবিড়, প্রিয়তা খাবে না? মেয়েটা সেই দুপুরে আশ্রমে অল্প কিছু খেয়েছে আর এখনও কিছু খায়নি। জুহি যা তো তোর ভাবিকে ডেকে নিয়ে আয়, সকাল সকাল আবার কলেজে যাবে। জুহি উঠে যেতেই নিবিড় বলল, জুহি তুই বস, তোর ভাবি খাবে না, ও ঘুমিয়ে পড়েছে, পরে উঠে খেয়ে নেবে। কি বলছিস, মেয়েটা না খেয়ে থাকবে? নিবিড় গম্ভীর গলায় বলল, মা বললাম না পরে খাবে। সালমা বেগম আর কিছু বললেন না, সবাই চুপচাপ খেয়ে নিজের রুমে চলে গেল। নিবিড় রুমে এসে শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। মেয়েটা কোথায় গেল? ছাদে। নিবিড় উঠে গিয়ে ছাদের সিঁড়ির দরজায় দাঁড়িয়ে দেখে প্রিয়তা দাঁড়িয়ে আছে আর চুলগুলো হাই উঠছে, শাড়ির আঁচলটা উড়ে বেড়াচ্ছে। নিবিড় ধীরে ধীরে প্রিয়তার পিছনে দাঁড়াতেই শাড়ির আঁচল মুখে এসে পড়তে নিবিড় আঁচলটা মুখের ওপর থেকে সরিয়ে পাশে দাঁড়িয়ে বলল, আর কতক্ষণ না খেয়ে থাকবেন? প্রিয়তা সামনের দিগন্তের দিকে তাকিয়ে আছে। নিবিড় আবার বলল, আপনি সারা রাত ছাদে কাটিয়ে দেওয়ার চিন্তা করলেন নাকি? দেখুন প্রিয়তা, আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না, কিন্তু তবুও আমি আপনার জন্য বকবক করে যাচ্ছি আর আপনি কোনো কথা বলছেন না। প্রিয়তা কিছু না বলে নিচে যাওয়ার জন্য পা বাড়াতেই নিবিড় হাত ধরে ফেলল। প্রিয়তা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন প্রিয়তা, এই 1.5 বছর আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। বসে থাকতে বললে বসে, দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে। প্রিয়তা এবার নিবিড়ের সামনে এসে দাঁড়িয়ে তারপর বলল, আমি কিছু ভুলিনি মিস্টার নিবিড়, আমার সব মনে আছে, কিন্তু প্লিজ আমাকে একটু সময় দিন। তবে কথা দিচ্ছি 1.5 বছরের একদিনও বেশি হবে না আমার এই বাড়িতে। প্রিয়তা কথাগুলো বলে নিবিড়ের থেকে হাতটা অন্য হাত দিয়ে ছাড়িয়ে নিচে চলে গেল। প্রিয়তা কালো রঙের শাড়িটা খুলে অন্য একটা শাড়ি পরে খাটে এসে একপাশ হয়ে শুয়ে পড়ল। নিবিড় এসে প্রিয়তাকে শুয়ে থাকতে দেখে বলল, উঠুন। প্রিয়তা নিবিড় আসছে বুঝতে পেরে আগেই চোখ বন্ধ করে নিল। আমি খাবার এনেছি, খেয়ে নিন। কথাটা শুনে প্রিয়তা অবাক হয়ে মনে মনে বলে, কি হনুমানটা আমার জন্য খাবার নিয়ে এসেছে? আমি জানি আপনি ঘুমাননি, শুধু শুধু ন্যাকামি না করে উঠে খেয়ে নিন। আমার সকালে অফিস আছে, রাত জেগে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তারপরও প্রিয়তা উঠছে না দেখে নিবিড় হাত টেনে এক ঝটকায় উঠিয়ে তারপর বলল, খেয়ে নিন। আমার কথার অবাধ্য হবেন না প্লিজ। আমার খেতে ইচ্ছে করছে না, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালবেলা তো আপনি অফিসে যাবেন আর আমি মাঠে। প্রিয়তার কথা শুনে নিবিড় নিজের মনের কোণে হাসি ফুটিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার দিকে তাকান। নিবিড় প্রিয়তার সামনে বসে প্রিয়তার মুখের সামনে ভাতের লোকমা এগিয়ে নিয়ে বলল, হা করুন। প্রিয়তা হতভম্ব হয়ে স্থির হয়ে তাকিয়ে আছে। নিবিড় সত্যি থেকে খাইয়ে দিতে চাইছে, কিন্তু সন্ধ্যায় যে মানুষটাকে দেখলাম নিজের চোখের সামনে, এখন সেই মানুষটা অন্য রূপ নিয়ে আমার সামনে। হা করুন। প্রিয়তা টলমল চোখে হাঁ করে ভাত মুখে নিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে ভাবছে, শেষ কবে কেউ তাকে এমন করে খাইয়ে দিয়েছে তার মনে নেই। বাবা ছোটবেলায় খাইয়ে দিত, কিন্তু বাবা চলে যাওয়ার পর আজ অবধি কেউ তার খাওয়া নিয়ে জোর করেনি, খাইয়ে দেওয়া তো দূরের কথা। প্রিয়তার চোখে সমুদ্রের ঢেউয়ের মতো পানি এসে জমিয়ে জমিয়ে নিচে পড়ছে। এই মানুষটা চায়টা কি? আমাকে ভালোবাসেন না, আবার আমাকে না খাইয়ে রাখতেও চান না। অদ্ভুত একটা রাক্ষস। এইসব ন্যাকামি কান্নাকাটি থামিয়ে খাওয়াটা শেষ করুন, আমার ঘুম পাচ্ছে। সকাল সকাল প্রিয়তা ঘুম থেকে উঠে নাস্তা করে রুমে এসে নিবিড়ের অফিসে যাওয়ার জন্য ড্রেস বের করে খাটের উপর রেখে নিজে রেডি হয়ে কলেজে চলে গেল। কলেজে এসে অফিসের ইশাককে দেখে প্রিয়তা মুচকি হেসে নিজের কাজে মন দিল। ইশাক এগিয়ে এসে প্রিয়তার সামনের চেয়ারে বসে। কেমন আছে প্রিয়তা? প্রিয়তা মুচকি হেসে বলে, এই তো ইশাক ভাই, চলছে। আপনার কি অবস্থা? মোটামুটি। তোমার হাজব্যান্ডকে কিন্তু এখনও দেখালে না। কথাটা শুনে প্রিয়তার হাসি মুখটা মেঘের মতো কালো হয়ে বলল, অন্য একদিন ইশাক ভাই, আসলে উনি তো ব্যস্ত থাকেন, তেমন সময় বের করতে পারেন না, সময় হলে একদিন নিয়ে আসবো। নিবিড় জুহিকে নিয়ে কলেজে এসে নামিয়ে দিয়ে গাড়ি থেকে নিজে নেমে বলল, জুহি, ভাইয়া কিছু বলবে? তোর ভাবির অফিসটা কোন দিকে? এসেছি যখন একবার দেখা করে যাই। জুহি ভুরু নাচিয়ে বলল, বুঝি বুঝি, ওই যে সোজা গিয়ে ডান দিকে। কথাটা বলেই জুহি ক্লাসের দিকে চলে গেল। কিন্তু প্রিয়তা
তোমার হাজবেন্ড নাকি বিখ্যাত বিজনেসম্যান? দূর ইশাক ভাই, আপনি কি যে বলেন না, আমার হাজবেন্ড তো 8 পাস করেছে। নিবিড় দরজায় দাঁড়িয়ে বিড়বিড় করে, কি আমি 8 পাস? ও মাই গড, কি বলো প্রিয়তা? তুমি এত উচ্চশিক্ষিত হয়ে কিনা 8 পাস একটা ছেলেকে বিয়ে করলে? প্রিয়তা মুচকি হেসে, ইশাক ভাই কপালে ছিল, কপালের লিখন কি খণ্ডানো যায়? তা ঠিক, কিন্তু তোমার হাজবেন্ড তাহলে কি করে? মুদি দোকানদার। ওদের এলাকায় ছোট্ট একটা মুদির দোকান নিয়ে বসেছে। নিবিড় চোখ থেকে চশমা খুলে বলল, এই মেয়ে তো পাগল হয়ে গেছে। আরে আমি এত বড় বিজনেসম্যান, ওই মেয়ে বলে কিনা আমি ছোট্ট মুদি দোকানি। প্রিয়তা, তাহলে তো তোমার সংসার তোমার টাকায় চলে। আহারে, তুমি নিজের ফ্যামিলির জন্য কষ্ট করেছো, এখন শ্বশুরবাড়িতে গিয়েও একই অবস্থা। আসলে মানুষের কপাল। কিন্তু প্রিয়তা, তোমার হাজব্যান্ড তোমাকে ভালোবাসে? কি বলেন ইশাক ভাই, এটা কোনো কথা বললেন? এই যে সকালে আসার সময়ও আমার কপালে চুমু দিয়ে বলল, বউ সাবধানে যেও, পথে ঘাটে অ্যাক্সিডেন্ট বাড়ছে, তোমার কিছু হয়ে গেলে তো আমি কচু গাছের সাথে ফাঁসি দিয়ে ঝুলে পড়ব। ঈশা বোকার মতো প্রিয়তার দিকে তাকিয়ে বলল, কচু গাছটা কত বড়? অনেক বড়, ওনার থেকে বড়, তাই তো বলছেন আর কি। কথাটা শুনেই নিবিড় কাশতে শুরু করলো, শেষে কিনা কচু গাছ। প্রিয়তার দরজার দিকে তাকিয়ে নিবিড়কে দেখে ইন্দ্রানীলা রাক্ষসটা এখানে কি করছে? আমি যা বলেছি শুনে ফেলো না তো? কিন্তু উনি এইখানে কি করছেন? ইশাক নিবিড়কে দেখে দাঁড়িয়ে বলল, আরে মিস্টার নিবিড়, কেমন আছেন? নিবিড় নিজেকে একটু সামলিয়ে এগিয়ে এসে বলল, জি ভালো। ইশাক প্রিয়তার দিকে তাকিয়ে বলল, প্রিয়তা, উনি হচ্ছেন এই শহরের বিখ্যাত বিজনেসম্যান মিস্টার নিবিড়। ওনার একটা পরিচয় হচ্ছে তোমার প্রিয় ছাত্রীর বড় ভাই। প্রিয়তা অনিশ্চয় মুখে হাসি ফুটিয়ে সালাম দিয়ে বললেন, কেমন আছেন? জি ম্যাডাম, ভালো। এতক্ষণ শুনলাম আপনি নাকি ক্লাস 8 পাশ করা ছেলেকে বিয়ে করছেন, এটি কি ঠিক করলেন? আহারে, আপনি এতটাই অপদার্থ যে নিজের এত সুন্দর একটা কেরিয়ার জলাঞ্জলি দিয়ে দিলেন। প্রিয়তার কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরছে। ও এই লোকটা এইখানে কি করছে? প্রিয়তা কিছু না বলে টেবিল থেকে ফাইলটা নিয়ে আমার ক্লাস আছে বলে তড়িঘড়ি করে অফিস থেকে বেরিয়ে গেল। নিবিড় অফিসে না গিয়ে বাড়ি এসে হাতের ফাইলগুলো খাটের ওপর ছুঁড়ে ফেলে কোট খুলে অন্যদিকে ছুঁড়ে মারে, আমি 8 পাস, আমি মুদি দোকানি, আজ বাসায় আসুক বোঝাবো মজা। কত বড় সাহস আমাকে বলে মুদি দোকানি, অশিক্ষিত, ওর টাকায় আমাদের সংসার চলে। নিবিড় পায়চারি করেই যাচ্ছে। প্রিয়তা প্রথম ক্লাসটা করে বাড়ির পথে পা বাড়ালো। সালমা বেগম প্রিয়তাকে দেখে নিবিড়ের রুমের দিকেও তাকাচ্ছে, আবার প্রিয়তার দিকেও তাকাচ্ছে। প্রিয়তা সালমা বেগমকে কিছু না বলে রুমের দিকে গেল ফ্রেশ হওয়ার জন্য। রুমে গিয়ে নিবিড়কে দেখে প্রিয়তা চমকে গেল, আপনি অফিসে যাননি? নিবিড় প্রিয়তাকে কিছু না বলে রাগান্বিত টকটকে লাল চোখে তাকিয়ে প্রিয়তার দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয়তা এক পা করে পিছিয়ে বলল, আপনিই তো বললেন আপনার পরিচয়টা যেন আমি কাউকে না বলি। আপনি তো বললেন আমি আপনার পরিচয়টা দিলে আপনার সম্মান থাকবে না, তাহলে এখন কেন আমার উপর? প্রিয়তা পায়ের সাথে কিছু একটা লেগে পড়ে যেতে নিতেই নিবিড় জড়িয়ে ধরে ফেলল। প্রিয়তা চোখ খুলে নিবিড়কে দেখে করুণ গলায় বলল, বিশ্বাস করুন, আমি আপনার কথাগুলো ভেবেই বলছি, আর কিচ্ছু না। নিবিড় প্রিয়তাকে দাঁড় করিয়ে বলল, সকালে আপনাকে আমি কি করেছি? কই, কিছু তো করেননি, এখনই ভুলে গেলেন? আপনাকে না আমি কপালে চুমু দিয়ে জ্ঞানের বাণী গিলিয়েছি, আর এখন বলছেন কিছুই বলিনি? আসুন সকালেরটা এখনই সেরে ফেলি, বানিয়ে বলার চেয়ে সত্যি হয়ে যাক। কথাটা বলেই নিবিড় প্রিয়তাকে কোমর জড়িয়ে ধরে কাছে টেনে আনতেই প্রিয়তা অবাক চোখে তাকিয়ে আছে নিবিড়ের চোখের দিকে, আর নিবিড় আস্তে আস্তে প্রিয়তার মুখের দিকে এগিয়ে যেতে লাগলো।